হ্যালো রাসেল ভাই, আমি গোলাম দস্তগীর নাহিদ দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া থেকে বলছি। আজ আমি আমার জীবনের একটি বাস্তব ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আজও আমার জীবনের অনেক বড় একটি প্রশ্ন হিসেবে রয়েছে। জানি না এর ব্যাখ্যা বা উত্তর আজও পাবো কিনা। ঘটনাটি ঘটে নবাবগঞ্জ থানার কোন একটি পরিত্যক্ত পেট্রোল পোস্টে 2015 সালের ফেব্রুয়ারি মাস 7 তারিখে। আমার এখনো স্পষ্ট মনে আছে, চাঁদনি রাত, আকাশের আবছা আলোতে আমি সেই পেট্রোল পোস্টের পাশ দিয়ে বাইসাইকেল নিয়ে গান গাইতে গাইতে আসছিলাম। সাইকেলের পেছনে বসেছিল আমার ফ্রেন্ড এ ক্লাস। হঠাৎ সামনে একটি বৃদ্ধ লোক এসে আমার সাইকেলের হ্যান্ডেল ধরে এবং করুণ সুরে আমার কাছে আর্তনাদ করে এবং বলে, বাবা, আমার স্ত্রীকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও। আমি কিছু বুঝতে পারি না। অনেকে দেখে অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত মনে হচ্ছিল। আমি তার আর্তনাদ শুনে আর চুপ থাকতে পারলাম না। আমার ফ্রেন্ডকে বললাম, তুই এইখানে সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে থাক, আমি আসছি। একদিকে আমার ফ্রেন্ড আমাকে বারবার না যাবার জন্য বারণ করছিল, অন্যদিকে বৃদ্ধ লোকটির আর্তনাদ। আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে যাব। আমি আমার ফ্রেন্ডকে বললাম, তুই একটু অপেক্ষা কর, আমি যাবো আর আসবো। অনেক কথা বলার পর আমার ফ্রেন্ড বলল, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আজ কথা বলবো 1x নামে একটি নতুন গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে। এর ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং এটা 100% বৈধ। PSG এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। এখানে আমি প্রচুর গেম খেলি, যেমন ক্র্যাশ গেম, যেখানে প্লেন যত উপরে উঠবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রয়েছে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেম, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং BMW মতো পুরস্কার জিততে পারবেন। আর এখানে আমার টপিক হিসাবে আমি বেছে নিয়েছি চিকেন রোড। আপনি ওই দ্রুত এবং মজাদার গেমটি খেলতে পারেন। এখানে আপনি খুব সহজে আইপে, ইউপি এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর এখনই যদি আপনি আমার প্রচার কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং বিনামূল্যে স্পিন। তাই অবশ্যই 1x রেজিস্টার করুন এবং আজ থেকে জেতা শুরু করুন। যা, কিন্তু তাড়াতাড়ি আসবে। এরপর আমি বৃদ্ধ লোকটির সাথে গেলাম এবং বললাম, হলো পেট্রোল পোস্টটা ছিল মেইন রোড থেকে একটু দূরে ঝোপের মধ্যে ছোট্ট একটি পরিত্যক্ত ঘর, স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আবছা আলোতে। আমি ওনাকে বললাম, কোথায় আপনার স্ত্রী? উনি বললেন, আর একটু সামনে বাবা, বলে তিনি আমাকে ওই পেট্রোল পোস্টের সেই ঘরের সামনে নিয়ে গেলেন আর বললেন, এই ঘরের মধ্যেই আমার স্ত্রী আছে। আমি কিছুটা অবাক হলাম। এত পুরাতন একটা শ্যাওলা পড়া ভাঙা ঘরে আপনার স্ত্রী তাকে রেখেছেন, আজব ব্যাপার। আমি ঘরটির ভাঙা জানালা দিয়ে তাকিয়ে দেখলাম ঘরটির ভেতরে কিছু মিটমিট আলো দেখা যাচ্ছে। উনি আমাকে বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি দেখি কবরটা খোঁড়া শেষ হলো কিনা। আমি ওনার কথা শুনে অবাক হলাম। আমি বললাম, কবর মানে? কার কবর? আপনি না বলেন আপনার স্ত্রী অসুস্থ? উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে সামনে হাঁটতে শুরু করলেন। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। চারিদিকে ঝোপ ঝাড়ের অন্ধকারের যেন জনমানব শূন্য একটি জায়গা। কেউ নেই, শুধু আমি একা দাঁড়িয়ে আছি। চাঁদের আলোতে শুধু পেট্রোল পোস্টের ভাঙা ঘরটা দেখা যাচ্ছে। 10-15 মিনিট হয়ে গেল, ওনার কোনো পাত্তা নেই। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:45 মিনিট। অনেক অস্বস্তি হচ্ছিল। অবাক করা কাণ্ড। তৎক্ষণাৎ নাকে একটা বিশ্রী দুর্গন্ধ আসতে শুরু করলো। সময়ের সাথে সাথে গন্ধটি তীব্র হতে শুরু করলো। আমি চারদিকে খুঁজতে লাগলাম যে গন্ধটি কোথা থেকে আসছে। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কিছু পাচ্ছিলাম না। অবশেষে দেখা বাকি সেই পেট্রোল পোস্টের ঘরটি হাত দেখে আমি হালকা হালকা ভয় পাচ্ছিলাম। 1 পা 2 পা করে আমি সেই ঘরটির দিকে যাই এবং নাকে বিশ্রী দুর্গন্ধটা আরো বেশি অনুভব করতে থাকি। অবশেষে ঘরটির কাছে পৌঁছালাম। ঘরটি থেকে এত বেশি দুর্গন্ধ আসছিল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সাহস করে হাত দিয়ে এক ধাক্কায় দরজাটা খুললাম এবং বিশ্বাস করতে পারবেন না, আমি দরজাটা খুলে ভেতরে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে ওই ঘরটির মধ্যে একটি লাশ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। যিনি ঝুলে আছেন তিনি আর কেউ নন, সেই বৃদ্ধ লোকটি আমাকে যিনি স্ত্রীর কথা বলে এখানে নিয়ে এসেছেন। এসব দেখার পর আমি আর এক মুহূর্ত ওখানে থাকতে পারলাম না। আমি ওখান থেকে বাড়ির দিকে দৌড় দিয়ে ঘরটি থেকে বেরিয়ে এসে দেখি সেই বৃদ্ধ মানুষটির লাশটি একটি সাদা কাফনে জড়িয়ে ঘরটির দরজার সামনে পড়ে আছে। এরপর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, এক চিৎকার দিয়ে ওখানেই জ্ঞান হারাই। পরে আমি নিজেকে আবিষ্কার করি আমার বাসায়। আমার ফ্রেন্ড আমাকে বলে, কিরে, তুই কাল রাতে ওই বৃদ্ধ লোকটির কথায় ওনার সাথে আমার স্ত্রীকে দেখতে গেলি, তারপর তোর গলার আওয়াজ শুনে আমি ওখানে গিয়ে দেখি তুই পেট্রোল পোস্টের সেই ঘরটার সামনে জ্ঞান হারিয়ে পড়ে আছিস। কাল রাতে ওখানে কি হয়েছিল রাসেল ভাই? আমি আজও এই প্রশ্নের উত্তর পাইনি যে সেই দিন রাতে আমার কাছে যিনি এসেছিলেন সেই বৃদ্ধ লোকটি কে, সেই বৃদ্ধ তিনি কে, এবং আমার যদি সেই বৃদ্ধটি আমার কাছে এসেই থাকেন তাহলে সেই পেট্রোল পোস্টের
ঘরে ঝুলে থাকা লাশটি কার ছিল। আমি আজও এর ব্যাখ্যা পাইনি। যদি কারো কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে তাহলে প্লিজ জানাবেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া চিরসত্য ঘটনা। ঘটনাটি শেয়ার করার মতো সাহস পাচ্ছিলাম না, আজ সাহস করে ঘটনাটি শেয়ার করলাম। ভালো লাগলে আপনিও শেয়ার করবেন। খোদা হাফেজ। তো এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আমি পড়ে শোনালাম সত্যি ঘটনায়, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আমাদের একজন লিসেনার। দেখি নাম বলা যাবে কিনা, আগে তো জানি না, সুতরাং ঘটনাটা পড়ে নিষেধ করেছেন নামটা বলতে। ওকে, আমরা ঘটনায় যাই। হ্যালো রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন আর সবসময় ভালোর দলে, তাই কেমন আছেন জানতে চাইলাম না। আমার নামটা প্রকাশ করবেন না প্লিজ। আমি পড়ি। আচ্ছা, তারপরে আমার নাম বলে দিয়েছেন, এই নামটা নিচে লিখবেন তখন। নীলফামারী থেকে তিনি লিখছেন, আমি ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে, যেটা আমার উপর করা হয়েছিল। ঘটনাটি 2016 সালে। ঘটনাটি কিভাবে শুরু হলো সেটা আগে বলি। আমার একটি ছেলের সাথে 2 বছর রিলেশন ছিল, কিন্তু ছেলেটির কিছু সমস্যা ও খারাপ কিছু কাজের জন্য আমার রিলেশনটা আমরা ব্রেকআপ হয়ে যায় আমাদের 2016 সালে। তারপর থেকে শুরু হয় আমার সাথে খারাপ কিছু ঘটনা। সময় ছিল 2016 মে মাস। রোজ রাতের মতো ঘুমাচ্ছিলাম, রাত 3টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি দেখি আমার মাথার কাছে 3-4 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির চুলগুলো লম্বা ছিল আর কোঁকড়ানো। ছেলেটির চেহারা সাধারণ ছিল, কিন্তু তারপরও কেমন যেন ভয়ানক। সে 3-4 সেকেন্ড আমার মাথার কাছে দাঁড়িয়েছিল। সে চলে যাওয়ার পর আমার হুঁশটা ফেরে। আমি আসলে ভয় একটু কম পাই ছোট থেকেই, তাই কিছু মনে করিনি, ভেবেছি আমার স্বপ্ন। কিন্তু প্রতিদিন আমি সেই ছেলেটাকে দেখতাম। এভাবে 10-12 দিন চলে গেল। আমি যখন ছেলেটিকে প্রথম দেখা শুরু করলাম, সেদিন থেকে আমি আস্তে আস্তে সিক হতে শুরু করলাম। মাথা ব্যথা, সর্দি, জ্বর লেগেই ছিল। একদিন আমি রাতে যখন ঘুমাই, ঠিক 3টার দিকে ওই ছেলেটি আবার আসে আমার কাছে। কিন্তু সেদিন সে এসে শুধু আমার কাছে দাঁড়িয়ে ছিল না, আমার মাথার চুল প্রচন্ড জোরে টান দেয়। আমি বিছানা থেকে উঠে তাড়াতাড়ি, কিন্তু সেই ছেলেটিকে আর দেখতে পাই না। তার পরের দিন আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। আমি এতই সিক হয়ে পড়ি যে আমি মাথা উঠাতে পারতাম না। তার 3-4 দিন আমার সাথে কিছু হয়নি, কিন্তু 5ম দিন আমার মাথায় সেই ছেলেটি আমার কাছে এসে আমার পা ধরে জোরে টান দেয়, আর আমি উঠে পড়ি তাড়াতাড়ি। সেদিন আমি একটু বেশি ভয় পেয়েছিলাম, কারণ ছেলেটি সেদিন আমার একা আসেনি, সাথে একজন লম্বা কালো আলখাল্লা পরা লোক ছিল সাথে। তার পরের দিন আমি পায়ে খুব ব্যথা অনুভব করি। তখন পায়ে আমি 4টা ছোট আঙুলের ছাপ দেখতে পাই। এতদিন আমার সাথে যা যা ঘটেছে আমি আমার পরিবারের কারোকে সেটা জানিয়েছিলাম না, কিন্তু সেদিন আমি আমার মাকে বলি আর সেই আঙুলের ছাপ দেখায়। আমার মা বিশ্বাস করেনি, বলেছেন হয়তো ব্যথা পেয়েছ। আমি তাকে কোনোভাবেই বুঝাতে পারিনি যে কিছু দিয়ে কেটে গেলে বা লাগলে আঙুলের ছাপ তো বসবে না। কিভাবে আমি প্রতিদিন সিক হয়ে যাচ্ছিলাম। আমার কিচ্ছু ভালো লাগতো না, একা থাকতাম, মেজাজ খিটখিটে লাগতো, পড়ার ক্ষতি হতো। এইভাবে 1 মাস পার হলো। এরপর শুরু হলো নতুন ঘটনা। ঠিক 3টার দিকে আমার ঘুম ভাঙলো। আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে 2টা বেটে মানুষ, যাদের আমরা বোন মানুষ বলি, আমার হাত শক্ত করে ধরে রেখেছে। উল্লেখ্য, আমি সবসময় কাত হয়ে শুই। আর সেই যে ছোট ছেলেটার সাথে একজন লম্বা কালো আলখেল্লা পরা লোককে দেখেছিলাম, সেই লোকটি আমার মাথার কাছে এসে দাঁড়ায় আর আমার শরীরে একটি গাছের শেকড় ছুঁড়ে মারে। কিন্তু এত ঘটনা যে ঘটছে আমার সাথে, আমি না পারছি নড়তে, না পারছি গলা দিয়ে আওয়াজ বের করতে। যখন সেই বোন মানুষটা আর লোকটা চলে গেল, তখন আমি বিছানা থেকে উঠে যাই তাড়াতাড়ি। আম্মুকে ডেকে বলি সব। আম্মু বলে, তুমি হরর ফিল্ম দেখো, তাই তোমার সাথে এরকম স্বপ্ন হয়তো ঘটেছে। কিন্তু সেদিন একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেই ছোট ছেলেটি আসেনি। তারপর দিন থেকে আমি প্রচন্ড সিক হয়ে যাই। প্রচন্ড রক্ত বমি করার কারণে হসপিটালে আমাকে ভর্তি করতে হয়। যেদিন আমি হসপিটালে ছিলাম সেদিন রাতে ঘটে যায় আমার জীবনের সব থেকে খারাপ ঘটনা, যা অনেক ভয়ের এবং আমি যা কখনো ভুলতে পারবো না। ঠিক রাত 3টার দিকে আমার ঘুম ভাঙে। আমি আমার সামনে 3টা অনেক লম্বা আয়না দেখতে পাই, যাতে সেই কালো আলখেল্লা পরা লোকটাকে দেখা যাচ্ছে। 3টা আয়নায় একটা লোককে দেখতে পাচ্ছি আমি। তারপর হঠাৎ আমি টের পাই যে আমি যে বেডে শুয়ে আছি সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর নামছে, যেমনটা লিফটে উঠলে অনুভব করি আমরা। আর সাথে সাথে বেডটার ভাইব্রেশন হচ্ছে। আর 3টা আয়নায় আমি সেই লোকটিকে দেখছি, তে আমাদেরকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়া বিশ্বাস করেন, আমি
শুধু ঘামছি, আমার গলা ফেটে চিল্লাচ্ছি, কিন্তু একটু আওয়াজ বের হচ্ছে না। এভাবে 5 মিনিট এমন হলো আমার সাথে। তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন সেন্স ফেরে তখন পরিবারের সবাই, ডাক্তার, নার্স আমাকে ঘিরে ধরেছে। আমার মা কাঁদছে। তখন আমাকে সবাই বলে আমি নাকি হসপিটালের বাথরুমে পড়েছিলাম। সেখানেই আমাকে সেন্সলেস অবস্থায় পাওয়া গিয়েছে, আর হাত থেকে বের হচ্ছিল অনেক রক্ত। এসব শুনে আমার মাথা কাজ করছিল না। আমি এত সিক ছিলাম যে হাঁটতেই পারছিলাম না। তাহলে কিভাবে আমি বাথরুমে যাব? আর কাল রাতে আমার সাথে যা হয়েছে আমি তা সব বলেছি আমার বাবা মাকে। তখন আমার মা খুব ভয় পেয়ে যায়, আর সেদিন আমি বাসায় চলে আসি। হসপিটালে আর 1 মিনিটও থাকিনি। আমার আম্মু আমাকে, আমার এক দাদু আছেন যিনি ইমাম এবং অনেক পরহেজগার লোক, এবং তার কাছে যে সব বলেন, তখন আমাকে একটি তাবিজ এবং পানি পড়া দেন আর বলেন আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তিনি 2 দিন পর জানাবেন কে করেছে কাজটা। এই 2 দিন আমার সাথে কিছু হয়নি, এবং দাদু জানান যে আমার সাথে যার রিলেশন ছিল সেই কাজটি করেছে যাতে আমি একটা সময় পাগল হয়ে যাই। আমার ক্ষতি করার জন্য এই কাজটি করেছে সে। এরপর আমার উপর থেকে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কাটতে শুরু করে। আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। এখন আমি আল্লাহর রহমতে ভালো আছি, অনেক ভালো আছি। আমার কোনো সমস্যা হয়নি। গুছিয়ে লিখতে পারিনি ভালোভাবে, তাই ক্ষমা চেয়েছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। পরবর্তী ঘটনায় আমাদের সঙ্গে যে ঘটনা শেয়ার করছেন তার নামটা দেখি, উনি বলতে বলেন তাহলে বলবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আচ্ছা, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো তার ছবি আপনারা ফেসবুকে আমাদের পেজে পেয়ে যাবেন। একটা অ্যাসাইলামের ছবি দিয়েছি। ছবিটা দেখতে থাকুন এবং ঘটনা শুনতে থাকুন, তাহলেই আপনি আসল ফিলটা পাবেন। তার আগে আমরা কিছুক্ষণ আগে বেশ কিছু ঘটনা কিন্তু বলেছি যে মাথার কাছে একটা বাচ্চা দাঁড়িয়ে থাকে, মাথার কাছে বেটে লোকজন ঘুরে বেড়ায়, সাদা কালো আলকেল্লা পরে একজন লোক আপনার রুমের মধ্যে দাঁড়িয়ে থাকে, বা আপনি ঘুম ভেঙে যদি দেখেন যে মাথার কাছে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। কেমন অস্বস্তিকর একটা ব্যাপার না? আপনি চিন্তা করতে পারেন যে আপনি ঘুম ভেঙে এইরকম কোন দৃশ্য দেখবেন? এইরকম কোন দৃশ্যের জন্য কখনো কি আপনি প্রস্তুত? ভাবতে থাকুন, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই and all the listeners of Both FM. Hope you are well. এবং তিনি বলছেন যে আজকে আমি আমার একটা কালেক্টেড স্টোরি অ্যাবাউট দ্য প্লেস উইচ ইজ, যেটা হচ্ছে আপনার মানে নটোরিয়াসলি হন্টেড ইন এন্টায়ার নিউজিল্যান্ড, নেমড কিং সিট সাইকিয়াট্রিক হসপিটাল, যা কিনা এর হরর ট্রেস অ্যান্ড হন্টিং ম্যাটার্স এর জন্য 1999-এ অ্যাবান্ডন ঘোষণা করা হয়, অর্থাৎ সেটা পরিত্যক্ত হয়ে যায়। ফার্স্টেই এই লোকেশন সম্পর্কে একটু বলে নিতে চাই, তাহলে ঘটনাটা বুঝতে সহজ হবে। এটা হচ্ছে কারাকা, সাউথ অকল্যান্ডে মেইন হসপিটাল বিল্ডিং, জাস্ট পিছনে একটা মর্গের পাশে কিং সিট নার্সেস হোস্টেল। কিছু পিকচার্স আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুকে, এবং সেই লোকেশন বুঝতে তাহলে ইজি হবে। এবার আসা যাক মেইন ঘটনাতে। আমি ঘটনাটা কালেক্ট করেছি এই হসপিটালের এক সময় ওয়ার্কিং একজন নার্সের কাছ থেকে। তার নাম প্রকাশে আমি অনিচ্ছুক, বাট নামটা তিনি লিখেছেন, এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক হওয়ায় তার নামটা না বলার জন্য রিকোয়েস্ট করছি। ফার্স্টের দিকে পেশেন্টদের ট্রিটমেন্ট করা হতো, বাট যা ছিল টর্চার বিকজ অফ নট হ্যাভিং নলেজ অ্যাবাউট মানে এই সমস্ত মানে ইলেকট্রিক শক দিয়ে পেশেন্টদের কিভাবে সুস্থ হয়ে যায়, আদার হরেবল ট্রিটমেন্টস। তো নাও ফার্স্ট যে মানে যেটা স্টার্ট করতে এসেছে অ্যাসাইলাম বিল্ডিং, মেইন অ্যাসাইলাম বিল্ডিং আর কি। এখানে এই পর্যন্ত অনেক হন্টেড ঘটনা ঘটেছে, শার্প স্ক্রিম যার মধ্যে অন্যতম। ইভেন এখনো অনেকেই পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার শুনতে পায়, তীক্ষ্ণ চিৎকার। এবং অনেকেই যারা দেখেছেন এই জায়গাটা তারা বলেন যে নার্সটার মতো করে বলছি যে এটা হচ্ছে 1993 আর এরকম সময় একটা ঘটনা। তখন আমি জুনিয়র নার্স হিসেবে জব করি। ভিলা 4-এ পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, অ্যান্ড ফার্স্টে দেখতে পাই অনেক ব্লাড স্পট which are old, but আমি শকড হই যখন ওয়ালের এক কর্নারে দেখতে পাই কিছু ব্লাড বের হচ্ছে। এটা মনে হচ্ছিল যে সিম লাইক ব্লাডস কামিং বাই, আচ্ছা ওই দেয়াল দিয়ে বেরিয়ে আসছে এরকম একটা কিছু মনে হচ্ছিল। এবং বলে রাখা ভালো যে ভিলা 4 ইউজ করা হতো অ্যালকোহলিক পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য, এবং আনফর্চুনেটলি ম্যাক্সিমাম পেশেন্ট ডাইড, এবং ম্যাক্সিমাম পেশেন্ট ডাইড, অ্যান্ড বাকিগুলা ছিল হচ্ছে তাদের শিফট করা হয় অন্য এক মেন্টাল হসপিটালে, অ্যান্ড ওই সময় ভিলা 4-এ কেউ ছিল না। এবং একটা পয়েন্ট আপনাদের একটু মাথায় দিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাসাইলামের যত ডেট
অর্থাৎ যত মারা যেত মানুষজন ম্যাক্সিমাম ছিল সুসাইডাল, অর্থাৎ আত্মহত্যা করে মারা যেত তারা। আবার মোস্ট হন্টেড যে পার্টটা এই মর্গের সেটা বলি, সেটা হচ্ছে নার্সিং হোস্টেল থেকে স্ট্রেট ওয়েটা দেখা যেত। এবং একদিন রাতে 11টা-12টার দিকে হবে, এবং কতটা সময় ঠিক আমি মনে করতে পারছি না, আমি কোনো এক কারণে লবিতে যাই এবং দেখতে পাই যে something was moving inside the morgue, এবং ফার্স্টে ভাবলাম হয়তো কোনো ডেড বডি রাখার অথবা নেওয়ার জন্য কেউ হয়তো ভিতরে গেছে। বাট এরপর যা দেখলাম তা দেখার জন্য আমি হয়তো কখনোই ওয়ার্ল্ডে কখনো কেউ প্রিপেয়ার থাকবে না। ইয়েলো লাইটস এর আলোতে স্পষ্ট আমি দেখলাম, একটা হলুদ লাইটের আলোতে আমি দেখতে পেলাম যে হসপিটালে ডেড একজন ডেড পেশেন্ট কাফনের কাপড় পরা জাস্ট উঠে দাঁড়াচ্ছে, আবার তার চোখ এবং তার চোখ বন্ধ, কিন্তু সে উঠে দাঁড়াচ্ছে কাফনের কাপড় পরে, সাদা কাপড় পরে উঠে দাঁড়াচ্ছে। মুখে ভয়ঙ্কর টাইপের কেমন একটা হাসি লেগে আছে। এটা দেখার পর জাস্ট আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি, আমি জাস্ট ফেইন্ট হয়ে যাই। পরদিন আমি নিজেকে হসপিটালের নার্সিং কেয়ারে আবিষ্কার করি, অ্যান্ড তারপর আমি আমার এক কলিগকে জিজ্ঞেস করলে তার কথা শোনার পর আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এবং কারণ অ্যাকর্ডিং টু হার স্পিচ আমাকে মর্গের পাশে ফেইন্ট অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায়। এবং মানে এটা হচ্ছে যে, এবং এক ওয়ার্ড বয় আমাকে বাঁচায় ওখান থেকে এবং নার্সিং কেয়ারে নিয়ে যায়। তখন আমার মাথায় সত্যি কিছু কাজ করছিল না, বিকজ আমি ছিলাম লবিতে। মর্গ নিয়ে আরো বেশ কিছু ঘটনা রয়েছে। এবার আসা যাক নার্সিং হোস্টেলের ঘটনায়। তো বন্ধুরা, আমি আজ কথা বলবো 1x নামে একটি নতুন গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে। এর ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং এটা 100% বৈধ। PSG এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর, আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। এখানে আমি প্রচুর গেম খেলি, যেমন ক্র্যাশ গেম, যেখানে প্লেন যত উপরে উঠবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রয়েছে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেম, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং BMW মতো পুরস্কার জিততে পারবেন। আর এখানে আমার টপিক হিসাবে আমি বেছে নিয়েছি চিকেন রোড। আপনি ওই দ্রুত এবং মজাদার গেমটি খেলতে পারেন। এখানে আপনি খুব সহজে আইপে, ইউপে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর এখনই যদি আপনি আমার প্রচার কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং বিনামূল্যে স্পিন। তাই অবশ্যই 1x রেজিস্টার করুন এবং আজ থেকে জেতা শুরু করুন। এখানে বেশ কিছু নার্স এই পর্যন্ত উইদাউট এনি রিজন সুসাইড করেছে, যার মধ্যে আমাদের খুব ক্লোজ এক ফ্রেন্ড ছিল। আগের দিন ও আমাদের সাথে খুব সুন্দর করে ভালোভাবে কথাবার্তা বললো, খুবই খুশি, খুব ভালো আছে। এবং পরের দিন তার সুইসাইডের নিউজ পেয়ে আমরা খুবই শকড হয়ে যাই। ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ড, তার নামটা বলবেন না, তার সাথে। এবং একদিন রুমে একা ছিল, তখন প্রায় দুপুর 2টা বাজে। হঠাৎ আবিষ্কার করি আমরা যে কিছুটা পড়ে যাওয়ার শব্দ, আমরা চোখ খুলে যা দেখতে পাই সেটা দেখার জন্য আমরা মেন্টালি কন্ট্রোল রাখতে পারি। সেটা ছিল একজন নার্সের ড্রেস পরা একটা মেয়ে, এবং যে হচ্ছে ফাঁসিতে ঝুলছে, এন্ড তার চুল দিয়ে মুখ ঢাকা, তার মুখ থেকে টপ টপ করে ব্লাড পড়ছিল। এবং এই ব্লাড পরে ওই ফ্রেন্ডকে ফেইন্ট অবস্থায় আমরা রুম থেকে রেস্কিউ করে নিয়ে যাই। আর তারপর থেকে অনেক দিন সে মেন্টালি সিক ছিল। এবং এবার আসলে এক মর্গের ঘটনায় একটা ছেলে, সে মর্গের ডেড বডিজ তারা হচ্ছে ক্যারি করে নিয়ে আসে, এবং 9টা বা 10টা রাত এরকম একটা সময় একটা বডি সে ফ্রিজে রেখে বের হবে। এমন সময় সে হঠাৎ করে বুঝতে পারে যে মর্গের রাইট কর্নারে যেদিক কিনা ডোম, ওইখানে ইকুইপমেন্ট বা লোহার জিনিসপত্র, ওইখানে লোহার কিছু একটা শব্দ হচ্ছে। ফার্স্টে সে ভাবলো হয়তো কোনো পোস্টমর্টম হচ্ছে, ডোম কাজ করছে। বাট উইদিন আ মিনিট তার মনে হলো যে আজকে তো ডোম নেই। সো সে চেক করার জন্য যায়, এন্ড দেখতে পায় যে টেবিলে একটা বডি রাখা, এবং সে কিছুটা মিলাতে পারে না, কারণ সবগুলো ফ্রিজার লক করা ছিল, এন্ড কি থাকে অনলি তার কাছেই। বডি বের করতে হলে তার কাছ থেকে কি নিয়ে তারপর বডি বের করতে হয়, এন্ড সে নিজেও কোনো বডি বের করে নাই, কারণ সে পোস্টমর্টম করে এই সম্পর্কিত কোনো কাজ জানেই না। দেন এটা কিভাবে সম্ভব? তারপর সে লাশ নিয়ে কাজ করে, এবং অনেক যেহেতু এবং সে অনেক সাহসী ছিল, তারপর বডিটা সে স্ট্রেচারের মধ্যে নিয়ে ফ্রিজারে নিয়ে যায়। তখন সে দেখতে পায় যে একটা উইন্ডো খোলা,
জানালা একটা খোলে এবং ওইখানে কোন একটা মানে বডি নেই, বাট একটু আগেও সেটা এখানে ছিল, অ্যান্ড সবগুলো জানালায় বন্ধ ছিল। এবার সে সত্যি ভয় পেয়ে যায় এবং তারপর সে যে নিজেকে আর ওইখানে সামনে রাখতে পারেনি, ফ্রিজ এবং একটা ফ্রিজ ছিল ওখানে এবং সেখানে সে রাখে এবং খুব ফাস্ট সে মর্গ থেকে বের হয়ে আসে। এখন আসা যাক অ্যাসাইলাম অ্যাবান্ড হওয়ার কয়েক ইয়ার্স পরের ঘটনায়, এবং আমার বাসা এখান থেকে খুব একটা দূরে না, অ্যান্ড এটা আমার নিজের প্রত্যক্ষ করা এক ঘটনা। এবং একদিন আমি এর পাশ দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম, অ্যান্ড হর্টিকালচার এরিয়াতে রোড সাইড থেকেও দেখা যায়, যখন আমি পাস করছিলাম আমি ক্লিয়ার দেখতে পাই যে কয়েকজন লোক মেন্টাল পেশেন্টের ড্রেস পরা এবং তারা হাঁটছে। বাট অ্যাসাইলাম তো অ্যাবান্ড হয়ে গেছে বেশ কিছু বছর আগে। আমি ব্যাপারটা বুঝতে পারি নাই, বাট আমি খুব একটা মানে সাহসী না, তাই ভয় পায় অনেক এবং খুব স্পিডে গাড়ি নিয়ে এই এলাকা থেকে বেরিয়ে আসি। এবং আমাকে তারপরে তিনি লিখেছেন যে আমি আরো অনেক ঘটনা কালেক্ট করেছি এবং ঘটনাটা আমাকে যদি বলেন তাহলে আমি এগুলো পারতে পারবো। খুবই আনইউজুয়াল। এই ছিল আমার নিজের ঘটনা কালেক্ট করা স্টোরি অ্যাবাউট কিং সিট হসপিটাল। স্টুডিওতে যে শেয়ার করা পসিবল না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ফাহাদ লিখেছেন অকল্যান্ড থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহাদ ওয়ান্স অ্যাগেন। আশা করছি যে আপনি আমাদেরকে আরো ঘটনা পাঠাবেন, আমরা আপনাদের এই ঘটনাগুলো শেয়ার করতে ঘটনায় যাবো। এবং আমরা যে ঘটনাটা এখন এই মুহূর্তে আমার সামনে আছে আমি দেখতে পাচ্ছি, এই ঘটনাটা খুব অদ্ভুত। এবং এই ঘটনার ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, যে তার নামটা বলতে নিষেধ করেছেন, এবং তিনি লিখেছেন যে এই ঘটনা তিনি শেয়ার করতে চান, যে তিনি রিসেন্টলি ফেস করেছেন। অ্যান্ড তিনি বলছেন যে ডোন্ট সে মাই নেম, আচ্ছা আমি বলবো না। অ্যান্ড তিনি বলছেন যে এটা স্টার্ট হয়েছিল ইন 2014, এবং তিনি বলছেন যে আই হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ আ গার্ল, তার নাম ছিল সন্ধ্যা এবং তার অনেক কুল একটা কাপল ছিলেন। বাট একটা ব্যাপার সেটা হচ্ছে যে এইখানে শুধুমাত্র তখনই ব্যাপারটা অনেক ভালো হতো যদি তাদের দুজনের মধ্যেই সম্পর্কটা থাকতো। তারা তখন ছিল তারা মানে এই যে কাপলটা ছিল তাদের মানে এই যে সন্ধ্যা এবং যিনি আমাদেরকে ইমেইলটা লিখছেন, তারা 3rd গ্রেড থেকে একে অন্যকে চিনত এবং তারা বেস্ট ফ্রেন্ড ছিল। এরপরে একটা ব্যাপার হয় এবং আচ্ছা না, এটা সন্ধ্যার ব্যাপার তিনি বলছেন না, সন্ধ্যার সাথে তার সম্পর্ক ছিল, বাট তার একটা ফ্রেন্ড ছিল যাকে সে 3rd গ্রেড থেকে চিনত, তার খুব ভালো ফ্রেন্ড। এবং হঠাৎ করেই সে রিয়েলাইজ করতে পারলো সেই ফ্রেন্ডটা সে লাভস মানে যাই যিনি লিখছেন তাকে। তো এটা জানার পরে তিনি যেটা করলেন সেটা খুবই মানে কি করবেন বুঝতে পারছিলেন না। একটা সম্পর্ক চলছে একজনের সাথে, সন্ধ্যার সাথে কেবল সম্পর্ক তৈরি হয়েছে, আবার এইদিকে সে অনেক ছোটবেলার ফ্রেন্ড, তাকেও অনেক পছন্দ করে। সো তিনি যেটা করলেন, তিনি দুজনের সাথেই কথা বলা শুরু করলেন। তিনি লিখছেন যে আই স্টার্টেড টকিং টু বোথ অফ দেম, বাট একটা পয়েন্ট এসে যেটা হলো, সে রিয়েলাইজ করলো যে তিনি আসলে তার বেস্ট ফ্রেন্ডকে না, যে অন্য মেয়েটি অর্থাৎ সন্ধ্যাকেই তিনি পছন্দ করেন না, বরং তার বেস্ট ফ্রেন্ডকেই পছন্দ করেন। সো তিনি সন্ধ্যাকে ছেড়ে দিলেন এবং তার সাথে সম্পর্ক অফ করে দিলেন, এবং আস্তে আস্তে তার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্কটা তাদের গাঢ় হতে শুরু করলো। এবং প্রথম বছরটা তাদের খুব ভালোই গেল। হঠাৎ করে সবকিছু পরিবর্তিত হতে শুরু করলো। ধীরে 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 সে খেয়াল করলো যে তার গার্লফ্রেন্ড, তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে এবং সবার সাথে সে ঠিক অন্যভাবে কথা বলে। এবং যখন রাতের বেলায় তাদের দুজনের কথা হতো, ম্যাক্সিমাম রাতেতে সে শুনতে পেত যে আরো একটা ভয়েস, মানে তার গার্লফ্রেন্ড তার সাথে কথা বলছে, কিন্তু পাশাপাশি অন্য একটা ভয়েস সে শুনতে পাচ্ছে। এবং সে প্রথমে সেটাকে ইগনোর করে, এবং হঠাৎ করে একটা রাতে তার গার্লফ্রেন্ড সে স্টার্টেড ভমিটিং, এবং সেটা হচ্ছে বমির সাথে তার রক্ত চলে আসে। এবং এইটা আসলেও খুব বেশি একটা অবাক আমি হতাম না। এই মিলটা আমি যে কারণে সিলেক্ট করছি, তিনি বলেন এই বমি করতে করতে হঠাৎ করে সেই বমির মধ্যে এক ধরনের পোকা বা ইনসেক্ট দেখতে পায়। এটা কিন্তু খুব অ্যালার্মিং, এবং এটা দেখতে পায় এবং সে প্রথমে ভাবে যে এটা মনে হয় তার ইমাজিনেশন, এটা সত্যি হতেই পারে না, বমির মধ্যে এরকম পোকা আসবে কিভাবে। বাট কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে না, ঘটনা সত্যি। আরো একটা দিনের ঘটনা, এবং এই দিনও সেম ঘটনা ঘটে, বমি করে এবং সেম জিনিস হয়, এবং এটা আরো বেশি খারাপ ছিল এই দিনে। এবং এই সময় সে মোটামুটি মানে ভয় পেয়ে যায় এবং বুঝতে পারছে না যে মানে একই জিনিস রিপিটেডলি কেন করছে।
তার মাথায় আসছিল না, এবং সে তখন ডাক্তারের কাছে যায় এবং অনেকগুলো ডাক্তার দেখায়, বাট ডাক্তাররা কোনো ধরনের কোনো অসুখ বা এটা মানে বুঝতে পারছি যে বমিটা হচ্ছে, বাট কোনো ধরনের কোনো সাজেশন দিতে পারেনি বা কিছু মানে কোনোভাবে হেল্প করতে পারেনি ডক্টররা। তারপরে সে যেটা করে, সে একদম লাস্ট হোপ হিসাবে যায় একজন হুজুরের কাছে, এবং হুজুর বলেন যে হ্যাঁ তুমি পজেসড, এবং তোমার এই পজিশনটা এত বেশি পাওয়ারফুল পজিশনটা যে এটা আসলে কিওর করা খুব ঝামেলা। এগেইন সে তখন হুজুর কাছে, এবং এই সময় মানে সে দেখে যে সে চায় যে এই ব্যাপার থেকে বেরিয়ে আসতে, এবং সে মোটামুটি চায় যে এই ঝামেলাটা শেষ করতে। তো হুজুর মোটামুটি একটা ব্যবস্থা করেন, সবকিছু ভালোই যাচ্ছিল। হঠাৎ করে আবারও একটা অদ্ভুত ঝামেলার সৃষ্টি হয়। আমাকে যিনি মেইলটি লিখছেন তিনি তার এক্স গার্লফ্রেন্ডকে মিস করতে শুরু করেন, এবং তিনি যার সাথে তার সম্পর্ক তার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেন, এবং তিনি চান তার এক্স গার্লফ্রেন্ডের কাছে আবারও ফিরে যেতে, এবং তিনি জানতেন না যে কেন এরকম হচ্ছে, এবং তিনি মন্ত্রমুগ্ধের মতন যা করছিলেন তা করতে থাকেন। তার বিভিন্ন ধরনের মানে তার বিহেভিয়ার কিছু চেঞ্জ আসে, যে কোনো সময় যে কোনো কারণে তিনি খেপে যেতেন, এবং সবসময় তার মনে হতো তিনি যেন ভাসছেন, তিনি যেন ভেসে ভেসে সব জায়গায় যাচ্ছেন, এবং ঘুমের মধ্যে তিনি হঠাৎ করে মানে এই অনুভূতি আরো বেশি হতো, তিনি যেন কোথাও ভাসছেন, এবং রাতের বেলা মাঝরাতে তিনি হঠাৎ করে জেগে উঠতেন, এবং জেগে উঠে দেখতেন তার সমস্ত রুমটা ধোঁয়ায় ভরে গেছে। তিনি বুঝতে পারলেন যে তিনিও পজেসড, এবং তিনি সেটা রিয়েলাইজ করলেন তখন যখন তার দাদু তাকে প্রথম, যিনি একজন হাজি, তিনি প্রথম তাকে বললেন এই ব্যাপারটা, এবং তিনি সন্দেহ প্রকাশ করলেন, এবং তারপরে তিনি কোনোভাবে মানে বিভিন্ন ভাবে তিনি জানতে পারলেন যে এই কাজটা কে করেছে, এই কাজটা সন্ধ্যায় করেছে, এবং সেই আপনারা সবকিছু করেছে। এবং তিনি যেটা করলেন সেটা যে তিনি এটা করেছে এই কারণে যে যাতে তার কাছে ব্যাক করে, এবং তার ফ্রেন্ডকে তিনি মেরে ফেলতে চেয়েছিল, এরকম একটা ব্যাপার। তো এটার পরে তারপরে সে সন্ধ্যার মানে পুরো মানে ফ্যামিলি যারা মানে কি বলবো যে হোল ফ্যামিলিজ আচ্ছা তারা সবাই মিলে এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, এবং এটাই আসলে ঘটনা। এবং আশা করছি যে আপনাদের সবার এই ঘটনা অনেক বেশি। আমরা সময় যেহেতু কম, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের এখানে একটা ইমেইল আছে, সেই ইমেইলটা আমরা পড়বো, এবং সেই ইমেইলটা যেভাবে লিখেছেন আমরা সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, প্রথম টিম, শুরুতে কিছু কথা। আমি সৌম্য ভট্টাচার্য, থাকি কলকাতার কালীঘাটে। তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিচ্ছেন। প্রথম শোনা শুরু করেছিলাম 2011-তে, এবং বছরের এই 11 সালের কোনো একটা মাঝামাঝি সময় এক বন্ধুর থেকে জানতে পারা এবং শোনার শুরু। শুনতে শুনতে 6টা বছর কেটে গেল, কোথা দিয়ে বুঝতেই পারলাম না। এখন রোজ রাতে প্রতিফলের বিভিন্ন পুরনো এপিসোড গুলো ঘুমানোর ওষুধের কাজ করে। আজ এক অদ্ভুত এডিকশন হয়ে গেছে। মাঝে মধ্যে লাইভও শুনে থাকি, এবং তিনি তারপরে বলছেন যে কৌশিক দাকে ফিরিয়ে নিয়ে আসতে। কৌশিক দা আজকে এসেছিলেন, এবং আপনিও ঠিক একই সময় বলেছেন। খুবই অদ্ভুত ব্যাপার, এন্ড আশা করছি যে আপনি অনেক এনজয় করেছেন। তার ঘটনাগুলো মারাত্মক ঘটনা ছিল, কৌশিক দার প্রত্যেকটা ঘটনা, এবং আপনিও তাই লিখেছেন যে কৌশিক দা এক্সেপশনাল স্টোরি টেলার। আমি এগ্রি করি আপনার সাথে, এবং তিনি হচ্ছেন ভূত এফএমের তিনি সেরা। এবং আমার নিজের প্যারানর্মাল বিষয়ে আগ্রহ মানে চিরকালের। এখন চাকরি করি কলকাতা শহরে বেশি, কিন্তু এক সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার সময় অডিটের কাজে অনেক জায়গায় যেতে হতো। সব যে কাজে খুব মানে লোকালয়ে সেটাও না, ট্রাভেল করার একটা শখ আছে, আবার ট্রাভেলিং এর শখ আছে। তাই আমার নিজের অভিজ্ঞতার ঝুলিও বেশ ভরা। পুরলৌকিক বিষয়, পারলৌকিক বিষয়, এবং মানে এই সমস্ত জিনিস নিয়ে আমার অনেক আগ্রহ আছে। তো যাই হোক, একটা ঘটনা এবার তিনি শেয়ার করেছেন। সময়টা 2016, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছি। একটা অডিট ফার্মে চাকরি করি। অনেক জায়গায় অডিট করতে যেতে হয়। একবার সেরকমই একটা অডিটের কাছে পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গলের আসানসোলের রানীঘাট এলাকার এক কয়লা খনি অঞ্চলে, যাকে বলে মানে একদমই প্রত্যন্ত একটা অঞ্চল। খনি অঞ্চল থেকে একটু দূরেই থাকার ব্যবস্থা অডিটরদের। বিরাট বড় এলাকা, বিরাট বড় সেই এলাকা জুড়ে সেই গোলফিল্ড এবং গোলফিল্ডের থাকার ব্যবস্থা, যারা কাজ করে সেখানে তাদের থাকার বন্দোবস্ত। বাউন্ডারি দেয়া একটা বিশাল এলাকায় গেস্ট হাউস, অফিসার্স কোয়ার্টার, বিরাট লন, অনেক গাছপালা, আর একটা ব্রিটিশ ক্লাব বাংলো।
সবটা একটা বাউন্ডারির মধ্যে, আর বাউন্ডারির বাইরে গাছপালা, ঝোপঝাড়, জঙ্গল। শুধু মেইন গেটের এন্ট্রান্সের দিকে মানে বাইরে রাস্তা। গেস্ট হাউস, অফিসার্স কোয়ার্টার আর ব্রিটিশ ক্লাব বাংলো সব দূরে দূরে। দিন সাতেক থেকে থাকতে হবে এখানে। সোজা কলকাতা থেকে ওখানে খনি অঞ্চলের অফিসে পৌঁছেছি এবং সন্ধ্যা নাগাদ আমরা বেরোলাম সেখান থেকে। সূর্য তখন ডুবে গেছে। অফিস থেকে থাকার জায়গা যেটা ঠিক করা হচ্ছে সেখানে পৌঁছালাম। গেস্ট হাউস থেকে অফিসার্স কোয়ার্টারের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। অনেকটা পথ, যার মাঝামাঝি পড়ে ইংরেজ আমলের ক্লাবটা। একদম ফাঁকা, গা ছমছমে এক নির্জন বন জঙ্গলে ঘেরা এক জায়গা। ওখানে ইলেকশন ডিউটিতে আসা অফিসার্সদের জন্য গেস্ট হাউস বুক করা থাকে। আমার থাকার ব্যবস্থা হলো ক্লাব বাংলোতে। টাইপিক্যাল ব্রিটিশ বাংলো দেখলেই মানে ঢুকলেই লম্বা হল, তার দুই দিকে তিনটা করে 6টা ঘর, সাদা ফিনফিনে পর্দা ঘরের সামনে, সব দরজা খোলা। আমি থাকবো হল দিয়ে সোজা হেঁটে গিয়ে একটা বড় মাস্টার বেডরুমে, যেটা বাংলোটার 7 নম্বর ঘর। 2 তলা বাড়িটার উপরের তলা একটা লন টেনিস কোর্ট। ঢুকলেই একটা মানে অস্বস্তি হচ্ছিল প্রথম থেকে। পরিবেশটা বাধ্য হয়ে মানে বেশ বেশি রকমের গা ছমছমে। তাই হলের সব কটা লাইট জ্বালিয়ে দিলাম। পৌঁছে 8টা নাগাদ কেয়ারটেকারের খাবার দিতে এলো। দেখলাম লোকটা গেটের বাইরে থেকে খাবার আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। কিছুতেই ভেতরে আসতে চাইছিল না। তারা আছে অজুহাত দিয়ে বেশ তাড়াহুড়া করে, মানে খুব তারা আছে এরকম একটা ব্যাপার দেখে সে চলে গেল। তখন বুঝিনি ব্যাপারটা এবং খেয়ে দিয়ে একটু কাজ করতে বসলাম। 10:40 নাগাদ প্রথম ফিলিংটা এলো। মনে হলো হলে কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করছে। লাফিয়ে উঠলাম। আমি নিজে মেইন গেট বন্ধ করে এসেছি। এত রাতে এতগুলো বাচ্চা কোথেকে এলো? 4 থেকে 5টা বাচ্চা দৌড়াদৌড়ি করছে এবং হেসে। তো বন্ধুরা, আমি আজ কথা বলবো ওয়ানেক্স নামে একটি নতুন গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে। এর ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং এটা 100% বৈধ। পিএসজি এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর, আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। এখানে আমি প্রচুর গেম খেলি, যেমন ক্র্যাশ গেম, যেখানে প্লেন যত উপরে উঠবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রয়েছে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেম, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং বিএমডব্লিউর মতো পুরস্কার জিততে পারবেন। আর এখানে আমার টপিক হিসাবে আমি বেছে নিয়েছি চিকেন রোড। আপনি ওই দ্রুত এবং মজাদার গেমটি খেলতে পারেন। এখানে আপনি খুব সহজে আইপে, ইউপে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর এখনই যদি আপনি আমার প্রচার কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং বিনামূল্যে স্পিন। তাই অবশ্যই ওয়ানেক্সে রেজিস্টার করুন এবং আজ থেকে জেতা শুরু করুন। এসে খেলা করছে, ঠিক যেরকম মানে শব্দ হয় তারা খেলাধুলা করার সময়, সেরকম কিছু শব্দ আসছে। ঘরের দরজা খুলে হলে গেলাম। না, কোথাও কেউ নেই, হল ফাঁকা। কিন্তু মনে হলো একটা ছোট বাচ্চা যেন পাশের একটা ঘরে ঢুকে গেল দৌড়ে। পাশের সারি দিয়ে ফাঁকা ঘরগুলো উকি মারতে সাহস হলো না। সাদা হাওয়া দোলা পর্দাগুলো দুলছে, যেন তারা হাতছানি দিয়ে ডাকছে আমাকে। আগেই বলেছিলাম গা ছমছমে ভাবটা আমার ধোকা থেকেই ছিল। চলে এলাম আবার ঘরে। 1 ঘন্টা কাজ করলাম, আরো আস্তে আস্তে শোয়ার চেষ্টা করছি। হঠাৎ উপরের ফ্লোরের লন টেনিস কোর্ট থেকে টেনিস বল আওয়াজ। এবার সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চুপচাপ 5 মিনিট বসে কান পেতে রইলাম। ঠিক শুনছি তো? হ্যাঁ, ঠিক শুনছি। দুটো মানুষ টেনিস খেলছে এবং তারা খেলে যেরকম শব্দ হয় সেরকমই শব্দ আসছে ফ্লোর থেকে। ফোন করলাম পাশে গেস্ট হাউসের কেয়ারটেকারকে। ফোন বেজে চলছে। এরকম পরিবেশে একটা বাড়িতে রাতে একা থাকলে অকারণেই ভয় করতে পারে। কিন্তু কানে যেটা শুনেছি সেটা কি? সাহস আমার বরাবরই একটু বেশি, তাই এবং সেটা অ্যাভারেজ যেতে অনেক বেশি। এবং সেই কারণে আমি দরজা খুললাম। ধীরে ধীরে উঠে গেলাম সিঁড়ি ঘরে। শেষ সিঁড়িটা যখন ক্রস করে উপরের তলায় পৌঁছেছি, সেখানকার লাইটটা জ্বালালাম এবং তখন যা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সারা শরীর শক্ত হয়ে গেল। কোনো লোক নেই, কিন্তু একটা বল উল্টো দিকের কোর্টের
শেষের দিকে ছোট ছোট লাফিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে কেউ মনে হয় জাস্ট খেলা শেষ করছে বা বলটা ছেড়ে দিয়েছে এবং খেলা থামিয়ে দিয়েছে তাকে দেখে, এরকম একটা ব্যাপার। বলটা আমার থামিয়ে দিয়ে চলে গেছে, বলটা একা গড়িয়ে যাচ্ছে এবং তার মুভমেন্ট পুরোপুরি থামেনি। তখনও মিনিট খানেক লেগেছিল নিজেকে সামলে নিতে। এক ঝটকায় ঘুরেই সিঁড়ি দিয়ে লাফিয়ে নামতে লাগলাম, একসাথে 2-3টা করে সিঁড়ি। এরপর পেছনে বলের আওয়াজ শুরু হয়ে গেছে আবারও, টিকটক টিকটক, মানে আমার নামতেই খেলা শুরু। নিচে এসে আর দাঁড়ালাম না বা ঘরে ঢোকার চেষ্টাও করলাম না, হল দিয়ে দৌড়ে মেন গেটে গিয়ে যাওয়ার চেষ্টা করলাম এবং পাশের সিঁড়ি দিয়ে 3টা 6টা ঘরের মধ্যে একটা ঘর থেকে বাচ্চা মেয়ের গলা ভেসে এলো। ছোট্ট একটা কথা, লেটস প্লে, পরিষ্কার উচ্চারণ, কিন্তু একটা বাচ্চা মেয়েই বলছে লেটস প্লে। বার 2 শুনলাম মেইন গেটে পৌঁছানোর আগে। দরজা খুলে ছুটতে লাগলাম গেস্ট হাউসের দিকে। হাঁপাতে পৌঁছালাম গেস্ট হাউসে। গেস্ট হাউসে সবাই শুয়ে পড়েছে। ধাক্কা ধাক্কি করে দরজা খুললাম। কেয়ারটেকারের ঘুম চোখে আমায় ওই অবস্থায় দেখে বেশ ঘাবড়ে গেছে। সে রাতটা কেয়ারটেকারের ঘরে শুয়ে পড়লাম। সকালে উঠে কলকাতার অফিসে সব জানালাম। আমাকে অফিসার্স কোয়ার্টারে এক অফিসার গেস্ট রুমে বাকি ট্যুরের জন্য শিফট করে দেওয়া হয়েছিল। কেয়ারটেকার অ্যান্ড অনেক অফিসার ব্যাপারটা মানে স্বীকার করে এবং তারা বলে যে ওই ক্লাব বাংলোতে বাংলাটা মোটের সুবিধা নয়, রাতে ওখানে কেউ থাকতে পারে না এবং থাকার সাহসও করে না। খুব জরুরি না হলে কেউ ওই গেস্ট হাউসে রাখা হয় না। এবং তিনি বলছেন যেহেতু আমার অডিটে আসার সময় গেস্ট হাউস পুরো বুক থাকায় ওদের কিছু করার ছিল না। এবং এটা হচ্ছে একটা অন্য রকমের অভিজ্ঞতা এবং আমি আশা করছি যে অনেক 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 ভালো লেগেছে আপনাদের সবার।